ক্রিকেটের তীর্থভূমি লর্ডস কিংবা হোম অফ ক্রিকেট মিরপুর নয়, এটি অপরিচিত অজানা এক পাড়া মহল্লার উইকেট। তবে এটার একটা বিশেষত্ব আছে। মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের এই খেলার মাঠ, এই ক্রিকেট ক্যানভাস একটু অন্যভাবে জানা শোনা আমাদের কাছে, কিন্তু দর্শকদের কাছে বা খেলার খবরের পাতায় শিরোনামে কখনো হয়তো এই গল্পগুলো উঠে আসেনি। তবে এই গল্পটা আমরা তুলে নেওয়ার চেষ্টা করেছি, কারণ একটাই, বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদের এই শৈশব বা খেলার সময়গুলো অনেক সূক্ষ্মতা আছে এই ক্রিকেট ক্যানভাসকে নিয়ে। দর্শক, বাংলাদেশের সুপারস্টার তাসকিন আহমেদের আসলে বেড়ে ওঠার গল্প জানবো আমাদের ঈদের বিশেষ আয়োজন খেলার তারায়। তাসকিন, আপনাকে স্বাগত। তাসকিন, এই মাঠকে ঘিরে আপনার আসলে অনেক স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন। না, আসলে এই মাঠটা আমার জীবনের মানে সারা জীবন যতদিন বাঁচবো বা যতদিন ধরে মানে বড় হচ্ছে আস্তে আস্তে, তো সারা জীবনের একটা মানে স্মরণীয় জিনিস আমার এই মাঠ, জাকির হোসেন রোড খেলার মাঠ। কারণ সর্বপ্রথম বল ধরা বা বল করা কিন্তু এই মাঠেই হয়। তো এই মাঠটাতে আর কি বাসার সাথেরই মাঠ আমার, তো সব সময় সুযোগ পেলে এই মাঠে আসা। এই মাঠের স্মৃতিগুলো আসলে বলে বোঝানোর মতো নাই, কিন্তু এই মাঠটা আমার বলা চলে যে ওয়ান কাইন্ড অফ অক্সিজেন হিসেবে কাজ করে। খেলার শুরুটা কখন, কোন বেলা থেকে আসলে? ক্লাস 1, 2 বা একদম ছোট থেকে এই মাঠে প্রথমে আসা। তো তখন তো আসলে দেখা যেত যে বড় ভাইয়ারা খেলতো, আমি সাইডে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতাম। পরে আস্তে আস্তে আরেকটু বড় হইলাম, তখন দেখা যেত যে দুধ ভাত হিসাবে না হয়তো দুই দলে ব্যাটিং ফিল্ডিং দেখা যেত, সারাদিন ফিল্ডিং করলাম, ব্যাটিং বোলিং পাওয়ার কোনো হদিসই নাই। কিন্তু টেপ টেনিসে খেলা হতো। কিন্তু তখন আসলে অংশগ্রহণটাই বড় কথা ছিল নিজের কাছে, যে মাঠে বড় ভাইয়ারা খেলতেছে, আমাকে যে ওনাদের টিমে নিছে, এটাই আমার জন্য অনেক বড় কিছু। আসলে প্রত্যেকটা এলাকারই বড় ভাইয়ারা মাঠে ঢুকলেই আগে ব্যাট হাতে নিত, ব্যাটিং করতে চায়। তো দেখা যেত যে বড় ভাইয়ারা ব্যাটিং করতে যেত, তখন আমি বলটা নেই, ভাই আমি বোলিং করি, এভাবে করে বোলিং করতে চলে যেতাম। বোলিং দিত, ওখান থেকে বল করতাম, বিষয় ছিল। ওনারা ব্যাটিং করতে আর আমি এমনি বোলিং করতাম, সেটা ম্যাচে না যদিও। এইভাবে করেই আসলে দেখা যায় হয়তো থেকে আসলে যখন মূল ম্যাচে বা পুরো খেলা ওটা যদি বলতে। না, আসলে এই যে বলে হয়তো আজকে বলার হওয়ার পেছনে ওই ছোট থেকে সারাদিন বোলিংই করতাম, এটার একটা অবদান আছে হয়তো। এক বিষয় শুনলাম যে আপনি যখন একটু পরিণত হলেন, জোরে জোরে বল করা শুরু করলেন, অনেকে ঘাড়ে, বুকে, মাথায় লাগাচ্ছিল, অনেকে আহত হয়েছিল। ওই বিষয়টা কেমন এনজয় করতেন বা ওই গল্পগুলো কেমন আসলে? আই লাইক টু বল ফাস্ট অল দ্য টাইম, এটাই আমার মানে পারসেপশন। ঠিক আছে, মানে আমি এই জিনিসটা এটার সাথে কম্প্রোমাইজ করি না। আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, ইনশাল্লাহ ইনজুরি ফ্রি থাকি, তাহলে সামনে আরো জোরে বল করবো। এটা আমার চ্যালেঞ্জ লাইফের। প্লাস আমি ফাস্ট বলার, আমার জোরের সাথে কম্প্রোমাইজ করলেও হবে না। তো সব মিলে জোরে বোলিং করাটা আমার একটা নেশা। তাসকিন, বিষয়টা হচ্ছে যে দুধ ভাত ছিলাম, তারপর যখন জোরে জোরে বল করলাম, একটা সময় নাকি এমন হলো যে পাড়ার বড় ভাইরাই বলছে, না ওকে আমি আগে নেবো, ওরেকে আমি ডাকবো, ওরে আমি একাদশে রাখবো। এই গল্পটা যদি একটা সময় তো দুধ ভাত, দুই দলে ব্যাটিং ফিল্ডিং, ঠিক আছে। তো তারপর থেকে আস্তে আস্তে মানে এখান থেকে আমার এটা, এখানে তো শৈশবের বা সবকিছুর খেলার স্টার্টিং টাইম মাঠে, বাট ক্রিকেট বলে ফার্স্ট প্র্যাকটিসে স্টার্ট হয়ে হচ্ছে আবাহনী মাঠে। এই মাঠটার প্রতি আসলে একদম মানে যখন থেকে ক্রিকেটও ভালো মতো বুঝি না, তখন থেকে এই মাঠে খেলাধুলা, ইভেন এটা একটা ট্রেডিশনও বলা চলে। আমার বাবা চাচারাও এই মাঠে খেলছে। একটা বিষয় তাসকিন, আপনি তো ডান হাতে ফাস্ট বল করেন, কিন্তু বা হাতে ব্যাট করেন। তো আমরা অনেক শুনেছি টেপ টেনিস আসলে বল ছক্কা টক্কা মেরে, এই মাঠে আমার একটা রেকর্ডও আছে, আমি 26 বলে 100 রান করছি। প্লাস এই মাঠে আমি ওপেন নামি এই মাঠে অনেক সময় এমন হয়েছে আমাকে নিতে চাইনি, কারণ আমি বল হারাই ফেলি। এই মাঠটা একটু যদিও ছোট, আর পাশে বাউন্ডারির বাইরে সব বিল্ডিং, তো বিল্ডিং এ চিপা টিপা দিয়ে বল হারায় যায় মোস্ট অফ দ্য টাইম, বড় ছয় মারলেই।
এই জন্য নিতে চাইতো না? অনেক সময় নিতে চায় না। দুধ ভাত থেকে অনেক পরিণত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ ভাত থেকে। আর স্পেশালি ন্যাশনাল টিমে খেলার পর থেকে তো এখন যেরকম খেলতে আসলে বড় ভাইয়ারা বলে যে এফোর্ট দিয়ে খেলার দরকার নাই, এই না সেই না, ব্যথা লাগতে পারে, এই করতে পারে, অ্যাকচুয়ালি এগুলা কেয়ার করে আসলে। অনেকের কাছে শুনেছি আপনাকে নাকি গ্লাস ভেঙে ফেলতেন, দৌড়ে লিখেছেন, আসলে আপনারা নিয়ে গেছেন, বাবা ওই জন্য শাসন করেছে। সামনে অনেক বিল্ডিং আছে এদিকে এদিকে, তো ছয় মেরে অনেক সময় গ্লাস ভেঙেই দেখা গেল 6টা মাইরেই গ্লাস ভেঙে যাত দৌড়, ঠিক আছে। তো এরকম অনেক কাহিনী আছে। দারুণ একটা ইনফরমেশন যেটা আমি শুনতে পেরেছি, সেটা হচ্ছে এই মাঠের একটা বিষয় আছে, আপনি কিন্তু এর আগে বলেননি তাসকিন। সেটা হচ্ছে আমি জানি আন্তর্জাতিক ম্যাচে আপনি এক ওভারে সর্বোচ্চ 18 রান দিয়েছেন, কিন্তু এই মাঠে কিন্তু একটা ঘটনা আছে, সেটা নিজ মুখে বলবেন। ও, এই মাঠে আমি হায়েস্ট 36 দিচ্ছি। ও মাই গড, কিভাবে 6 বলে 6টা 6? না, এটা আসলে একদম স্টার্টিং এ, মানে আমি যখন কেবল বোলিং শুরু করছিলাম, তখন মাত্র শিখতাম, তখন আর কি, মানে ফার্স্ট আমাদের, বললাম না আপনাকে আগে বলেছি, আমাদের আর আগে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার ছিল। তো বাপ্পি ভাই নামে এক বড় ভাই আছে, উনি পাশের গুলিতেই থাকে। তো আমি যখন মাত্র বোলিং, হাত ঘুরায় বোলিং শিখছি, তো ওই সময় একটা ম্যাচে আমরা অলওয়েজ সিনিয়র জুনিয়র বাজি খেলতাম। তো ওইখানের একটা ম্যাচে একদিন ওনার কাছে আমি 6 বলে 6টা 6 খাইছিলাম। তো ওই দিন আসলে আমি মাঠে দাঁড়াই কেঁদে ফেলছিলাম যে এটা কি হলো। কেঁদে ফেলছিলেন? হ্যাঁ, 8 বছর আগের কথা যদিও, কিন্তু মানে 6 বলে 6টা 6 তো মানে অন্যরকম একটা বিষয়। এখন আসলে মনে হয় কি 6 বলে 6টা বল 6টা 6 খেতে পারেন? ইনশাল্লাহ এই মাঠে এখন 6টা 6 খাবো না ইনশাল্লাহ, সে যেই ব্যাটিং করুক, ওয়ার্ল্ডের যত বড় ব্যাটসম্যানই ব্যাটিং করুক। আর তবু ক্রিকেট ভেরি আনসার্টেন গেম, হইতেই পারে, বাট আমার কনফিডেন্ট আছে নট অনলি এই মাঠ, যে কোনো মাঠেই এত সহজ হবে না। তাসকিন, আরেকটা বিষয়, আপনি নাকি টিফিন পালায়। হ্যাঁ, এরকম আসলে অনেক হয়েছে। ইভেন এমন হয়েছে যে স্কুল অর্ধেক ক্লাস করে এসে মাঠে খেলতে এসে পড়ছি, বাবা আবার বাসায় নিয়ে পিটাইছে, ঠিক আছে, এমনও দিন গেছে। আসলে খেলাটাই জীবনের এমন একটা পার্ট যে শুধু মাইর দিয়ে থামায় রাখা সম্ভব না। এটা আসলে, হ্যাঁ, আমার বাবা মা, শুধু আমার বাবা মা বলে না, সবার মা বাবাই শুরুতে খালি পড়াশোনাটাকে সাপোর্ট করে বেশি, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে যে যখন দেখতেছিল বাবা যে না, ওকে আসলে খেলা থেকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, পরে আস্তে আস্তে বাবা নিজে খেলা দেখা স্টার্ট করলো এবং আস্তে আস্তে সাপোর্ট দেওয়া শুরু করলো। ওই সাপোর্ট দিতে দিতেই দিতে দিতেই আল্লাহর রহমতে আজকে ন্যাশনাল টিমে খেললাম, ওয়ার্ল্ড কাপ খেললাম, এশিয়া কাপ খেললাম। দুরন্ত দুর্বার অবাধ্য দুষ্ট কিশোর ছেলে তাসকিনের বেড়ে ওঠার গল্প শুনেছি আসলে ওই মাঠে। এখন আসলে ওই মাঠে যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বাবা মাকে ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে তাসকিন খেলতে যেত, ওই গল্পটা আসলে বাবা মার কাছে জেনে নেব। খেলাধুলা থাকলে সবচেয়ে বড় জিনিস, ওই স্কুলে যখন যেত সকালবেলা, আর স্কুল ছুটি হতো 3টায়, তো এসে কোন রকমের না খেয়ে দেয়, ওইটা ফাঁকি দেওয়া হতো, খাওয়াটাই ফাঁকি দিত। যেমন মা হয়তো রান্না করতে দেরি করতেছে, হয়তো বাইরে প্র্যাকটিসে যাচ্ছে, এমন সময় আমার সাথে দেখা, যেমন খাইছো কে, হ্যাঁ খাইছি, হয়তো বাসায় এসে দেখলাম যে খাওয়াটা খাইনি, সে খাওয়া দিক থেকে মানে একটু ফাঁকি দিত। স্কুল টু স্কুল এগুলো ফাঁকি দেওয়া কখনো হয়েছিল না। যখন একেবারে ছোটবেলায় একেবারে শুরুতে ক্রিকেট খেলতো, তখন কি মনে হতো যে ছেলে আপনার এ পর্যায়ে আসবে? প্রথম দিকে খুব স্ট্রিক্ট ছিলাম আমি, যে না, আমি খেলায় খেলতে দিব না। এবং সবচেয়ে মজার ঘটনা, সবাই জানে যে আমি কোনো এক সময় তার ব্যাট কিনে দিয়ে ব্যাটই ভাঙছি। তারপর একদিন না 2 দিন পরে, তাই না, ওই যে আন্ডার 12 খেলা, তা ওর কোচ ওরে বলতেছে খেলার জন্য, তা এখন ও তো ভয়ে বলতে পারতেছে না খেলা। পরে যাই হোক, ওই ইকবাল রোডের খেলা আমার মনে আছে, গেল আমার ছেলে খেলতে গেল জ্বর নিয়ে, তো ওইখানে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নাকি যেন হলো। মানে অ্যাকচুয়ালি কি ও আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করছে, আর দেন আমাকেও জয় করছে। এই যে পেশনটা আজকে তার অধ্যাবসায়টা আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে আপনার সন্তান, কতটুকু? এটা তো আলহামদুলিল্লাহ, আজকে 16 কোটি মানুষের মাঝে 11টা সন্তান বা 16টা সন্তান করতেছে, ওই 16টা সন্তানের ভিতরে তো আমি একটা বাবা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ক্রিকেটার তাসকিন হোক বা আদার যে প্লেয়ার, ভালো প্লেয়ার হতে হবে না, ভালো একটা মানুষ হতে হবে। ভাইয়া যখন খেলে আসলে ওই সময়ের ফিলিংসটা টেলিভিশনে দেখা বা মাঠে গিয়ে খেলা দেখার একটা খুব ভালো লাগে। চেষ্টা করি যে খেলাগুলো মাঠে যায় দেখার, কারণ গ্যালারিতে বসে খেলা দেখার মজাটাই আলাদা।
ভালো লাগে, কিন্তু যখন বোলিং করে, যখন উইকেট পায় তখন খুব ভালো লাগে, কিন্তু যখন আবার 4-6 খায় তখন ভালো লাগে না। তারপর ও বোলিং করলে যখন মানে ক্যাচ গুলা মিস করে তখন খুব খারাপ লাগে, যে হয়তো ক্যাচটা ধরতে পারতো, কেন মিস হয়ে গেল, এই জিনিসগুলো খারাপ লাগে। আর এমনিতে তো ভালোই লাগে, ভাই খেলে, ভাইয়ের খেলা সব মিলে ভালোই লাগে। এবং সমাজে যাদের সাথে মিশি, যখন আত্মীয় স্বজনের কাছে যাই বা বন্ধু বান্ধবের কাছে, ভাই সম্পর্কে জিজ্ঞেস করতে চায় না অনেক? হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে এটাই বেশি জিজ্ঞেস করে। এখন দেখা গেছে যে কোথাও গেছি, আত্মীয় স্বজন জিজ্ঞেস করে যে তোমার ভাইয়া কেমন আছে, আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো। দেখা গেছে যে আমার সম্পর্কে কথার চেয়ে 4-5টা বেশি কথা ভাইকে নিয়েই বেশি হয়। তোমার ভাইয়া এখন বাসায় আছে কিনা, এখন কি খেলতেছে, কোথায় আছে, এগুলাই। সবার কাছে স্টার, আমার কাছে তো আমার ভাই আগের মতোই আছে। অনেক ব্রড মাইন্ডের, মনটা বড় ওর, সবাইকে নিয়েই চিন্তা করে, সবাইকে ভালো রাখার চেষ্টা করে। যে নিজে হ্যাপি থাকলেই না, ফ্যামিলি সবাইকেই হ্যাপি রাখবে, সবাইকে নিয়ে খুশি থাকবে। রোজা স্কুলে গেলে ভাইয়ের কথা জিজ্ঞেস করে কি কি স্কুলের অভিজ্ঞতাগুলো ভাইকে নিয়ে? হ্যাঁ করে। আর কি আমি হাঁটতেছি হাঁটতেছি কোন একটা মেয়ে হোক, বড় আপু হোক, এসে বলে তোমার ভাইয়া কেমন আছে, তোমার ভাইয়া কি করে, তোমার কথা ভাইয়া জিজ্ঞেস করে কোথায়? না? হ্যাঁ, আমার কথা তাকে জিজ্ঞেস করে, এরপরে আস্তে 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 আমার ভাইয়ার কথা শুরু হয়ে যায়। মজার ঘটনা আছে ছোটবেলায়, আসলে একটা যদি শেয়ার করতে না? আছে অনেক। তারপরে একটা ছিল যে মানে মিলাদ হলো আর কোনো ঠিক থাকতো না। ছোটবেলায় যখন যে কোনো জায়গায় মিলাদ হলো দেখতে তাস্কিন কই কই, বাসায় এসে ওর মারে বলতাম যে তোমার ছেলে কই, বা ওর দাদি ছিল। আর সবচেয়ে বড় ওর সাপোর্ট করতো মা আর দাদি। হয়তো টিচার আসে বিকালবেলা পড়াতে, কোনো এক জায়গায় মিলাদ আছে, আজ থেকে টুপি নিয়ে ছেলে নেই, ওই চলে গেছে মিলাদ পড়তে চলে গেছে। মিলাদের সময় আসতে তো আরেকটা গুণ ছিল, মিলাদ যেখানে পড়ুক না কোনো মিষ্টি কিন্তু বাসায় না মা রাখে, মানে ওর মিলাদের বক্তব্য কোনখানে হোক, মিলাদ হলেই হয়েছে, পোটলা হচ্ছে। আবার এই মিষ্টিতেই মানে ছোটকাল থেকে মিষ্টির খুব ভক্ত ছিল, মানে খুব পছন্দ খুব করে। পছন্দ। ঈদে আসলে তাসকিন কিভাবে সময় কাটায়, আর এখন যে ঈদে তো তাসকিন মানে খুব মজার মজার খাবার খাইতে খুব পছন্দ করে, মানে আমার হাতে বিরিয়ানি, তারপরে মানে দুধ সেমাই খুব পছন্দ করে, খুব আনন্দ করে, বন্ধুদের নিয়ে আসে, খুব মানে খুব মজা করে। আর কিছুদিন আগে যে যখন খেলে আসলো না, একবার অস্ট্রেলিয়া গেছিল খেলতে, তখন আসার আগে প্লেনের নামতেই সে বলতে যে আম্মু তুমি খিচুড়ি ভুনা করো, মাংস, মানে ও খাওয়া দাওয়া খুব পছন্দ করে আমার হাতে আর কি। ঈদে মজার মজার খাবার বানাইলে সে খুব খুশি হয়। সন্তানকে নিয়ে আসলে কতটুকু গর্ব হয়? হ্যাঁ, আল্লাহর মতো অনেক। মানে ভালো লাগার জায়গাটা কোথায়? হ্যাঁ, কষ্টটা আসলে কোথায় যদি বলেন? আসলে মানে কষ্টটা হয়েছে আমার ছেলে যখন বোলিং এর সময় স্পোর্টস হইলো, তখন থেকে আমার মানে মনটা খুব খারাপ থাকে আর কি। ওর বিষয় নিয়ে এই কোনো বললে তখন আমার খুব ইমোশন হয়ে যায়, খুব খারাপ লাগে। কারণ ওর তো অনেক অনেক ভালো খেলে, আমার ছেলে বলে না, অনেক ভালো খেলে। আর যখন এই কথাটা শুনছি তারপর থেকে আমার কি মানে মন সবসময় খারাপ হয়ে থাকে। একটা বলো ইলিগাল না করে কোনো ম্যাচে সাসপেন্ডেড হইতে পারে, এই প্রথম ক্রিকেট ইতিহাসে এই প্রথম শুনলাম। এবং এটা সম্পূর্ণ অন্যায় করা হয়েছে আমাদের উপরে। সে গত ওয়ার্ল্ড কাপ খেলেছে, আমরা 4টা সিরিজ খেলেছি, এরপরে আমরা এশিয়া কাপ খেলেছি, কেউ কখনো তার অ্যাকশনে নিয়ে কোনো কথা বলেনি এবং কথা বলার সুযোগও নেই। তারপরও এটা হয়েছে এবং আমি মনে করি এটা চরম অবিচার করা হয়েছে। ওর যে এত ভক্ত, বাংলাদেশের প্রচুর ভক্ত, সবাই বাসায় চলে আসছে, খোঁজ খবর নিচ্ছে কি অবস্থা ওর, সবসময় জিজ্ঞেস করছে। আসলে অনেক মানে তখনই বুঝলাম যে তাসকিনের ভক্ত প্রচুর বাংলাদেশে। সবাই চায় যে তাসকিন মানে তাড়াতাড়ি ফিরে আসুক মাঠে। আমি ওইটা চাই, সবাই যাতে দোয়া করে আমার ছেলের জন্য, আমি এটাই সবসময় চাই। আমি যখন শুনছি, শোনা করতে আমি মেন্টালি ভাবে খুব আপসেট ছিলাম, কি করব কি হবে। কিন্তু ফেসবুকে আদার্স অন্য মিডিয়া টিডিয়া, আপনার মিডিয়ারা আছেন যেভাবে আলোড়ন সৃষ্টি করছে, আস্তে আস্তে মনটা আমার একটু হালকা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বেশি ভালো লাগছে আমার যখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট নিজের স্বয়ং এটা নিয়ে হ্যান্ডেলিং করছে এবং গেছে, এবং তখন বুঝলাম যে না, এখন আমি আমার তাসকিনের বাবা। সত্যি কথা বলতে কি, আজও বলি বা আগেও বলে গেছি, তাসকিনের অল ইন অল কিন্তু বিসিবি, এবং তাসকিনের ব্যাপারে বিসিবি যতটা হেল্প করছে বা এতদূর করে আসছে, এটা আমি মনে করি যে আমার কাছে অনেক বড় পাওয়া।
আর সবচেয়ে বড় জিনিস ইনশাল্লাহ সামনে পরীক্ষা আছে, দেশবাসীর কাছে এটাই ঈদের বোনাস ওনাদের কাছে আমি চাই এটাই যে আমার ছেলের জন্য দোয়া করে। আজকে নিশ্চয়ই আবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলবে, এরকম তার সাথে করেনি। দর্শকের কাছে কোনো কিছু বলার আছে আপনার? দর্শকদের কাছে বলবো ও আবার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, এটা তো আমরা সবাই আশা করি। আর তাসকিন তো শুধু আমার ভাই না, আপনাদের দেশেরও একটা সম্পদ। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর মানে আমাদের অনেক যোগাযোগ মাধ্যম আছে, লাইক ফেসবুক, আরো অনেক কিছু। তো মানে ওর ফ্যানরা, তারপর দেশের অনেকেই মানে ফেসবুকে এমন কিছু লিখবেন না বা এমন কিছু পোস্ট করবেন না যেটা আদারওয়াইজ প্লেয়ারদের কোনো ক্ষতি হয় বা কোনো মানুষের কোনো ক্ষতি হয়। এটা দেশের কারো মানে দেশের কোনো ক্ষতি হয় আর কি, কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যে মানে যোগাযোগ মাধ্যমটাকে যাতে আমরা ভালো কাজেই ইউজ করি। রোজা নিশ্চয়ই স্বপ্ন দেখো ভাই আবার তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। হ্যাঁ, আমি চাই যে ভাইয়া আরো তাড়াতাড়ি ফিরে আসুন। আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করেন। আর ঈদ মোবারক। আজকে কিছু বলার আছে আসলে পরীক্ষাটা নিয়ে, যদি একটু কিছু বলতেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি কনফিডেন্ট যে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন পরীক্ষা দিয়ে যাব অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ চাইলে পাশ করে আসবো। কারণ আমি কোচের আন্ডারে প্র্যাকটিস করতেছি। আমার ন্যাশনাল টিমের কোচ হাতুরা সিং অনেক হেল্প করতেছে, প্লাস আমাদের যার আন্ডারে দিছে মাহবুব আলী জাকি, উনিও হেল্প করতেছে। তো তারাও খাটতেছে আমার জন্য। আর আমি তো চেষ্টা করছি আমার ইন্টারন্যাশনালে ব্যাক করতে হবে। আর সব থেকে বড় জিনিস, লাল সবুজ গায়ে জার্সিতে খেলার যে ফিলিংসটা, ওটার অন্য কিছুতে নাই। তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে উইদিন শর্ট টাইম আবার সবাই দেখবে আমি ইন্টারন্যাশনাল খেলতেছি ইনশাল্লাহ। ওর একটা জিনিস হচ্ছে যে ধরেন ওর বয়সটা এখন ওরকম বেশি না, তো যে কোনো জিনিস ও খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে। তো এখন যেটা হবে যে ওকে নিজেকে অনেকটা মোটিভেটেড করতে হবে যে এইগুলা মানুষের জীবনের অহরহ ঘটে থাকে, তার ভেতরে একটা বিচ্ছিন্ন ঘটনা, এছাড়া কিছুই না। এবং ও এটাকে অ্যাডজাস্ট করে সামনে এগিয়ে যেতে হবে। মূলত তো শুধু ফিরে আসা না, পারফর্ম করতে হবে তাকে। সো ওর অনেক কাজ আছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সিনিয়ররা যারা আছে আমরা তাদেরও উচিত তাকে হেল্প করা। বাবা মার আসলে অনেক সুখ দুঃখের কথা শুনলাম, আসলে কিভাবে আপনাকে শাসন করেছে, কিভাবে আসলে বারণ করেছে, পরবর্তী সময় আসলে কিভাবে আপনাকে উৎসাহ দিয়েছেন। বাবা মার এই সুখ দুঃখের কথা শুনলাম। এখন যে বিষয়টা জানবো আসলে, যে কারণে আমরা এই মাঠে আসছি, ও আপনি শৈশবের মাঠে যে কথাটা বলেছিলেন যে আসলে আপনার ক্রিকেটের সূতিকাগার বা প্রফেশনাল লাইফে ক্রিকেটে আসার যে গল্পটা, আসলে এখান থেকে রচনা হয়েছিল আসলে ডিসকভারি মাঠটা। এখান থেকে আমার ক্রিকেটের মানে শুরুটাই এখান থেকে। তো আমার জীবনের প্রথম একাডেমি এবং প্রথম কোচ হলো সাজু স্যার। এখান থেকে আমার যেহেতু খেলাটা একদম শুরু হয়, মানে মানুষের জীবনের একদম শুরুটা এখান থেকে, তো তাই মানে এই আবাহনী মাঠটা আমার জীবনের অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে। কারণ এখানে আমার অজস্র ঘাম ঝরেছে, অনেক অনেক মন থেকে অনেক চিন্তা দিয়ে এখানে প্র্যাকটিস করেছি, অনেক আশা ছিল তখন। কত সালে সেটা? সে আমি 2007 সালের জানুয়ারির 10 তারিখে প্রথম আবাহনী মাঠে আসি প্র্যাকটিস করার উদ্দেশ্যে। তো ওইখান থেকেই আস্তে 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 প্র্যাকটিস করতে করতে আল্লাহর রহমতে এজ লেভেল খেলি, ওখান থেকে আস্তে আস্তে পরে মানে একটা বিষয় তাসকিন, যে আসলে আমরা অনেকেই ক্রিকেট খেলবো, ক্রিকেটার হব, এই উদ্দেশ্য কিন্তু আসলে একাডেমি বা বিভিন্ন ক্লাবে ভর্তি হই। তো ভর্তি হওয়ার পর বিভিন্ন যে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠার যে প্রক্রিয়াটা আছে, সেটা আসলে কেমন ছিল? নট অনলি ক্রিকেট, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনেই যখন তারা উঠতে চায় তাদের অনেক হার্ডওয়ার্ক করতে হয়, অনেক কষ্ট করতে হয়, ডেডিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। তো এর জন্য আসলে কেউই ইজিলি কোনো কিছু পাবে না। কারণ এখনো আমি আমার অনেক স্বপ্ন বাকি, স্টিল লং ওয়ে টু গো। সো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের উপরে উঠতে হলে তার সেলফ বিলিভ, হার্ডওয়ার্ক, ডেডিকেশন সবকিছুই লাগবে। তো যেগুলো আমার শুরু হয়েছিল এই মাঠ থেকে, ফার্স্ট শুরু করি আপনার
আন্ডার-12 টুর্নামেন্টটা দিয়ে, তারপরে কোয়ালিফাই খেললাম। কোয়ালিফাই খেলার পরে আন্ডার-14 খেললাম। 14 খেলার পর ফার্স্ট ডাক পেলাম আন্ডার-15 ন্যাশনাল টিমে। সেটা বিকেএসপিতে ক্যাম্প অনুষ্ঠিত হয়। 21 দিনের ওই ক্যাম্পটা যেটা, এটা আমার জীবনের অন্যরকম ছিল, কারণ বাড়ির বাইরে সর্বপ্রথম 21 দিন থাকা, এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টাই অনেক স্মরণীয় টাইপের ছিল। খুব এক্সাইটমেন্ট কাজ করছে খেলাকে কেন্দ্র করে। খেলাকে কেন্দ্র করে। আসলে বাবা যখন দেখলো যে না আমি ক্রিকেটে ভালো খেলছি এবং আমার কোচ আমাকে অনেক উৎসাহিত করছে, এবং ডাইনিং টেবিলে সবসময় খেলার একটা টপিক ক্রিয়েট হয় যেটা থাকে সবসময়, বাবাকে উদ্বুদ্ধ করা। হ্যাঁ, তো বাবার আমি ইভেন নট অনলি তখন, এখনো আমরা ইভেন ন্যাশনাল টিমের খেলার পর প্রত্যেকটা ম্যাচের পর ডিসকাস করি একসাথে যে কি অবস্থা না অবস্থা, কেমন হচ্ছে খেলা, আজকে কেমন হয়েছে। যদিও আমার বাবার বোল্ড উইকেটটা খুব ফেভারিট, সে আমি বোল্ড করলে সে সবসময় অনেক খুশি হয়। ও 15 থেকে দেন আপনি কিন্তু ন্যাশনাল 19 আসেন, ওই গল্পটা। আমি 15 খেলার পরে আমি 17-এ খেললাম। 17 খেলার পরে ডিরেক্ট প্রিমিয়ার লিগে চান্স পাই, যেটা বাংলাদেশের সব থেকে বড় আসর ঘরোয়া ক্রিকেটের। তো ওল্ড ডিওএইচএস ক্লাব আমার সর্বপ্রথম ক্লাব ওইখানে। এটা হলো 2009 মনে হয় না 10-এ? না, এটা 2010-এ, 10-11 সিজনটাই। তো ওইতে আমি খেললাম। খেলার পরে প্রিমিয়ার লিগে বেশ ভালোই করলাম। তো তারপরে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলাম। তারপর অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলারও সুযোগ হলো আল্লাহর রহমতে, এবং 2012-তে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলায় আমাদের দলের মধ্যে সর্বোচ্চ উইকেটটা পেলাম। তো ওই 2012 ওয়ার্ল্ড কাপ যখন অস্ট্রেলিয়াতে খেললাম, তার 2 বছর পরে যে মেইন ওয়ার্ল্ড কাপটা খেলার সুযোগ হবে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই, সেটা তখন চিন্তা করা আমার জন্য অনেক কঠিন ছিল। বাট আল্লাহর অশেষ রহমতে আমি 2012-তে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেও 2014-তে মেইন বিশ্বকাপ খেলতে পারলাম। তো এটা আসলে ওভারঅল আমার জন্য অনেক ভালো একটা ছিল। আসলে দারুণ, আসলে স্বপ্নের একটা গল্প আপনার আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসা বা এই পর্যায়ে আসা ধাপে ধাপে, এবং খুব দ্রুতই হয়তো আপনার স্বপ্নটা পূরণ হচ্ছে। কিন্তু এর আগে যে বিপিএল এ আপনি চিটাগং-এর হয়ে গেলেন, সেই স্মৃতিটা কি মনে আছে আপনার? হ্যাঁ, আসলে আমি আমার চিটাগাং ভাইকিংসের সেই ম্যাচটাকে অনেক প্রায়োরিটি দিই, কারণ সেই ম্যাচটার মাধ্যমে আমার লাইমলাইটে আসা। সেই বিপিএল চিটাগাং কিংসের হয়ে দুরন্ত রাজশাহীর এগেনস্টে সেমিফাইনালের 4টি উইকেট, যেটা আমাকে মানে লাইমলাইটে আসতে সহায়তা করে। আপনি বিপিএল খেলার পর কিন্তু শুধু বাংলাদেশে না, ক্রিকেট বিশ্বেও একটা আলোচনায় ছিলেন। এত কম বয়সে এত স্পিড, আপনার গতি, বৈচিত্র্য, বাউন্স, মোটামুটি বেশ ভালো আলোড়ন তুলেছিলেন। তারপর পরে কিন্তু বাংলাদেশে একটা সিরিজে ওয়াসিম আকরাম এসেছিলেন, তখন কিন্তু ওয়াসিম আকরামে আপনাকে পরামর্শ দিয়েছিল। আসলে ওই পরামর্শের ব্যাপারটা কি ছিল? ইন্টারন্যাশনাল ডেবু, ওয়ানডে ডেবু হয়েছিল ইন্ডিয়ার এগেনস্টে। তো ডেবু ম্যাচে আমি 5টি উইকেট পাই। তো সেখানে ওয়াসিম আকরাম কমেন্টেটরও ছিলেন। তো উনি আসলে বেশ সুনাম করেছিল এবং বলেছে যে নিজের যেই প্রতিভা আছে সেটার মধ্যে স্টিক টু দ্য বেসিক, তোমার যেটা আছে ওটার মধ্যেই থাকো, বেশি নতুন কিছু আস্তে আস্তে খেলতে খেলতে এক্সপিরিয়েন্স হলে নিজেই শিখতে পারবে। আর যেহেতু আমি ফাস্ট বোলার, বলছে যে জোরের সাথে কখনোই কম্প্রোমাইজ করতে না, যেটা আমি নিজেও বিলিভ করি এবং সিনিয়র প্লেয়াররাও বলে। তাসকিন 1.5 বছরের মাথায় বিশ্বকাপের স্বপ্নিল দলে বিশ্বকাপে গিয়েই আসলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটার কথা মনে আছে নিশ্চয়ই আপনার? ওই ম্যাচটা খুবই মানে ডু অর ডাই ছিল এভরি টিমের জন্যই, কিন্তু এবং ওই ম্যাচের জিতার পেছনে আমার মাঝখানের ব্রেকথ্রুগুলো অনেক ভূমিকা রেখেছে, যেটা আমাকে এখনো চিন্তা করলে অনেক আনন্দ দেয়। আসলে জশ বাটলার সে খুবই সেট হয়ে গিয়েছিল এবং কুইক 65 রান করে ফেলেছিল। আস্তে আস্তে আমাদের ম্যাচটা আমাদের আয়ত্ত থেকে ছুটে যাচ্ছিল। তো ওই মোমেন্টে আল্লাহর রহমতে আমি জশ বাটলারকে আউট করতে পারি। Oh, is he edged that? He is. The heads are up again now. Big wicket. It's Butler. ওই ম্যাচটা আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল, কারণ ওই ম্যাচটা আমাদের জিততেই হবে আর কি। দেন আমাদের প্রিপারেশনটা আসলে ওইভাবে আমরা নিচ্ছি যে আমরা যদি ম্যাচ জিতি, আমরা যদি ইংল্যান্ডকে ধরি, দেন আমরা হয়তোবা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারবো। সিচুয়েশনটা এমন ছিল যে তার আগের ওভারে তাসকিনের একটা ক্যাচ মিস হয়েছিল, দেন আর তাসকিন ওই ম্যাচেও খুব ভালো বোলিং করছিল। দেন আমাদের আসলে ওই ম্যাচে পেস বলার যারাই ছিল, মাশরাফি ভাই ছিলাম, তারপর হচ্ছে তাসকিন, আমরা তিনজনই কিন্তু মানে সবগুলো উইকেট আপনি দেখবেন সবগুলো উইকেট কিন্তু পেস বলারই পাইছে, বাট ওই ম্যাচে সবাই কিন্তু খুব ভালো বোলিং করছে আর কি। Goes for hero, bowled in, full
and straight. The Bangladesh Tigers have... মাশরাফি ভাই, আমি এবং রুবেল ভাই তিনজনই ওই দিন খুব ভালো বোলিং করেছি এবং মাশরাফি ভাই বারবারই আমাদেরকে এসে মনে করে দিয়েছিল যে আমাদের কোয়ালিটিটাকে বিলিভ করা। আপনার জীবনে সবচেয়ে স্মরণীয় ম্যাচ কোনটাকে বলবেন? তো স্মরণীয় বেশ কিছু মোমেন্টই ছিল এবং আছে এবং সামনে আরো অনেক হবে ইনশাল্লাহ, যেহেতু আমাদের বাংলাদেশ ক্রিকেট এখন অনেক উন্নত হচ্ছে এবং সামনে আমরা বিশ্বকাপও জিতে স্মরণীয় করবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। দুর্দান্ত একটা উদযাপন বরাবরই দেখি আপনি আর মাশরাফি ভাই আসলে বুকে বুক মিলে। এই উদযাপন নিয়ে যদি আপনার কোনো কথা। না, আসলে এটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে আমি আর মাশরাফি ভাই একদিন ড্রেসিং রুমে বসে গল্প করছিলাম, তখন মাশরাফি ভাই বলল যে আমি একদিন এইভাবে সেলিব্রেশন করব। আমি বললাম ঠিক আছে। তারপরে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচে আজিঙ্কা রাহানের উইকেটের পর আমরা এই সেলিব্রেশনটা করি, যেটা ডেবু ম্যাচেও করা হয়, কিন্তু বেশি লাইমলাইটে আসে ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার সাথে ম্যাচটার পরে। তাসকিন ভাই, কোন ব্যাটসম্যানের উইকেটটা নেওয়ার জন্য আপনার মুখে থাকেন? আছে না কিছু শিকারী একটা টার্গেট থাকে ব্যক্তিগত? না, আসলে ইন্টারন্যাশনাল যারাই খেলে তারা প্রত্যেকটা ব্যাটসম্যানই অনেক কোয়ালিটিফুল এবং ভালো ব্যাটসম্যান, নো ডাউট। বাট আমি চাই সবসময় যেসব ব্যাটসম্যানদেরকে নিয়ে বেশি আলোচনা হয়, যারা বেশি মারমুখী, বেশি অ্যাগ্রেসিভ, তাদেরকে আমি আউট করে ম্যাচ জিতাইতে চাই আর কি। শুধু মাঠেই দুরন্ত গতিময় নয় তাসকিন, মাঠের বাইরেও কিন্তু অবাধ্য, দুষ্ট, চঞ্চল তাসকিন। তাদের বন্ধুদের সাথে সবসময় মেতে থাকেন আড্ডায়, সবসময় করেন মজা। আসলে ওই বিষয়গুলোই জানবো। তাসকিনের সাথে কয়েকজন বন্ধু আছেন, তো তাসকিনের কাছে জেনে নেবো আসলে বন্ধুদের নিয়ে কি রকম মজা করা হয়। আসলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল কথাটার প্রায়োরিটি আসলে তখনই বোঝা যায় যখনই আসলে দিন শেষে ওদের সাথে আড্ডাটা মারতে না পারি। ওদের সাথে 2-3 দিন দেখা, ঘোরা এসব না হইলে মনে হয় যে কি জানি মিসিং হয়ে যাচ্ছে। এখানে এই যে আমার একটা ছোট বন্ধু, এটা একটা বড় বন্ধু, আর এটা তো স্কুল লাইফের থেকে বন্ধু। এটা আর কি বড় ভাই, ছোট ভাই আর বন্ধু। অভির কাছে একটু যাব। অভি তাসকিনের বন্ধু, আমরা শুনেছি আসলে আপনারা যখন ছোট ছিলেন, আসলে একেবারে বাড়ন্ত কিশোর বয়সটাও, তখন নাকি এলাকায় আম গাছ ছিল, ডাব গাছ ছিল, অনেকের বাসায় গাছ তো ছিল, অনেক সময় নাকি ফল ফ্রুট পাওয়া যেত না। আপনারা তাসকিনরা মিলে কি এমন ঘটনা আছে, এগুলো যদি বলতেন? না, আমরা আসলে ফ্রি খাওয়াটা পছন্দ করতাম। মানে স্বেচ্ছাসেবক ছিলাম, আমরা নিজেরাই কাউকে না জিজ্ঞাসা করে ফল টল চুরি করে খেয়ে ফেলতাম। মানে গাছে ওঠা তো সবসময় যেত না, ঢিল টিল মেরা ফল চুরি করতাম। কখনো আবার বাসায় ঢিল চলে যেত, আর ওইখানে আমি ভিকটিম হইতাম, আমি আর কেউ হইতো না। ও তো পালিয়ে যেত, আমি ভিকটিম হইতাম। ও একবার গাছ থেকে ফল চুরি করে গাড়ির ভিতরে ঢুকে গেছিল। আচ্ছা, ঠিক আছে। পরে গাড়ির ভিতরে লুকাতে গেছিল, অনেক ছোট কালের কথা। বাট তখন গাড়ি চলে গেছে, তখন দেখে আকাশ, ঠিক আছে, চোখ বন্ধ করে ও তো মনে করছে যে ওকে খুঁজতেছে, ওকে পাবে না, ঠিক আছে। হঠাৎ দেখে গাড়ি নিচের থেকে, তারপরে গাড়ি গেছে আর দেখে লোক চার দিয়ে দৌড়, ঠিক আছে। এটা সেটা অনেক সেটাই চলে গেছে। সেটাটা কি আসলে? এটা আমি আসার পর থেকে সেটা হলো আমাদের চুরি রাস্তা না। আমার রোডের মাথায় এটা সেটা নামে একটা দোকান আছে, সেটা এখনো আছে। দোকানটার নামই এটা সেটা। তো দেখা যেত যে প্রায় বন্ধুরা মিলে যাইতাম, ধরেন কথার কথা একটা ললিপপ কিনতে যাই, ওদিক দিয়ে 10 টাকা গায়েব হয়ে যেত। ধরেন আমি একটা ললিপপ কিনতেছি, ওদিক দিয়ে ওরা দোকানদার দিতে গেছে, আর ওরা ধাপ একজন আইসক্রিমের কেস মেরে দিচ্ছে, একজন কোক মেরে দিচ্ছে, একজন এই মেরে দিচ্ছে, ঠিক আছে। বেডতে রয়ে পরে বাইরে যাওয়ার আমি বাইরে দেই যে একজন কোক খুলতেছে, একজন আইসক্রিম, আমি কিনে ভাই একটা জিনিস বাইর করতেছে, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম অনেকবার ওই দোকান থেকে, আই এম ভেরি সরি ফর দ্যাট, যে ওই দোকান থেকে অনেক সময় অনেক কিছু চুরি করে খাওয়াইছে। এবং একটা সময় যে আমি একদিন বেশ কিছু টাকা নিয়ে একবার একত্রিত করে দিয়ে আসছি, দিয়ে এসে বলছি কিসের টাকা, দোকানদার দিস। বললাম দেখেন, আমি আসলে একদম ছোট থাকতে আপনার দোকান থেকে আমি আর আমার বন্ধুরা মিলে অনেক সময় অনেক কিছু না বলে খেয়ে নিছি, পাপ মোচন। ওইটার টাকাটাই যে এরকম কিছু হাজার টাকা রাখেন, এগুলোর হিসাব নাই, তাই খেতেন। মানে একটা সময় রেগুলার আর কি ওই দোকানটায় খোরাক হয়েছিল আসলে। আমি প্রত্যেকবারই বলতাম ঢোকার সময়, এই চুরি করিস না। আবার বের হয়ে যখন চুরি করে আনতো, চুরি করছিস, দেখ খাই, আর কি করবি, ঠিক আছে। ঠিক আছে। বাট এখনো আমরা যখন ওই দোকানটাতে যাই, দোকানদাররা আতঙ্কে থাকে। আমি বললাম ভাই, এখনো চিন্তা করেন, এখন আর কেউ নিবে না,
ঠিক আছে, সমস্যা নাই। আরবি নাকি বলতে পারেন? عربي بولي بيشي بكني إلى سلودا كرنا سوغرا إلى فورنا سلكر غدا وبلغنا سلودا إن رسولنا لقد بلي غدا غرسو إلى كورنا لا بلا تاسا মানে কি, মানে এটার মানে কি? মানে হলো এখানে আমরা যারা আছি সবাই দুষ্ট, আর কিছু না। মানে এটা আসলে আরবি ভাষা ছিল না, আসলে আরবি ভাষা ছিল না, এটা বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা। লাস্টে এরকম কি কি ঘটনা ঘটেছে যে এরকম অনেকে আছে, অনেক মেয়েরা তাসকিন ভাইকে ডিস্টার্ব করে ছবি তুলতে থাকে, তখন আমি যাই একটু আরবি ভাষা বলি, এরা কেন নাও, এরা করে বন্ধা আল্লাহ আসো না, তাড়াতাড়ি বাসায় যাবো, ঠিক আছে। তারপরে অনেকে তাড়াতাড়ি চলে যায়। তাসকিন কি মেয়েরা খুব ডিস্টার্ব করে শুনলাম? না না, করে না, মানে ওরগুলো আমাদেরকে করে দেয়। সবচেয়ে মজার কাহিনী হলো আমাদের অভি ভাইয়া ফেসবুকে অনেক মেয়ে ফ্রেন্ড, সবাই ভাইয়া বলে, একটা কারণ এটাই তাসকিনের ভাইয়া বলে এই জন্য। বাট আমার ফ্রেন্ড হলে যেগুলা মানে আমার উদ্দেশ্যে ওকে জ্বালা ওরা ভাইয়া বলে, এমনি ভাইয়া বলা ছাড়াও ডাইরেক্ট অফিকে খুঁজার অনেক মেয়ে আছে। না না না, এটা তো অবশ্যই না। আমাকে কত সুদর্শন একটা ছেলে। তো আমাকে সেদিনকে বলতেছিল, দেখো যেই আমাকে মেসেজ পাঠায় প্রথম সবার আগে বলে ভাইয়া তাসকিন ভাইয়া ভালো আছে, আমার কথা কেউ জিজ্ঞেস করে না। স্বাভাবিক, সুন্দরীরা তো একটু বিব্রত করেই, তো একটু হতাশ তো লাগবেই। না এমনিও ওর জন্য মেয়েরা ইদানিং অনেক জ্বালাচ্ছে ওকে, বাট না, এটা এমনি ছেলে আমি ভালো বলি আছে। আর ইদানিং মনে হয় কিছু একটা লুকায় আমার কাছে, কারোর সাথে দেখা করলে বা ফোনে কথা বললে। মানে সেদিন ধরা খেয়েছে আমার কাছে, বাট দেখি যদি লুকিয়েই থাকে তাহলে এটার, ও যদি লুকায় থাকে এটার মাসুল ওকে দিতেই হবে, সেটা অন্যভাবে দিতে হবে ওকে। তাসকিন তো একটা হুমকি দিয়ে রাখলো অভিকে, এখন না না না, তাসকিনের এমন কোনো আছে না ফুল খুলে দেওয়ার মতো? না না না, আমরা ওই রিস্কটা আমরা নিতে রাজি না। স্কুলে কান্না তোমার কার মাথা ফাটাই দিল কদিন আগে? আমি ছিলাম তখন ক্লাস ক্যাপ্টেন, তো আমার কাছে এই নামটা আসছে তাসকিনকে, এই সেকশনে না না আসলে ও ক্লাস ক্যাপ্টেন থাকাতে সুবিধা হইতো, কারণ নরমালি স্কুলে ক্লাস ক্যাপ্টেনদেরই দায়িত্ব থাকে যে ক্লাসে কথা বললো ওর রোল লেখা, কোনো ব্যাড ইনসিডেন্ট মারামারি হলো ওর নাম দেওয়া। তো এই সব ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে সেভ হয়েছি আর কি। মাওলানা সাহেব আপনার কাছ থেকে। মাওলানা সাহেব মানে মাওলানা, হঠাৎ করে মাওলানা হয়ে গেলেন কিভাবে? আমি আপনাকে কিছু দোয়া দিতেছি, আমি তো মাওলানা সাহেব, এটা রাখেন, কাউকে দেখেন না। আসলে কি মাঝে মাঝে মাওলানা এইভাবে দেয় কিছু? আর না, ও দুষ্টামি করে, ও খুবই ফানি একটা গায়, এবং ও যে কোনো সময় যে কাউকে হাসায় দিতে পারে, এবং মাঝে মধ্যে কিছু মানুষকে সিরিয়াস করায় ঝগড়াও লাগাই দিতে পারে। অভির কাছে জানতে চাই, আসলে বন্ধু তো তারকা হয়ে গেছে, অনেক বড় তারকা বিশ্বজুড়ে। তারকা খ্যাতি কি বন্ধুর মধ্যে দেখা যায় আড্ডাবাজির মাঝখানে? আসলে বন্ধু কি না না না, সেটা কখনো দেখা যায় না, যদিও অনেক সময় আমরা দেখার চেষ্টা করছি, বাট আমরা কখনো দেখতে পারি না, কারণ আমরা ছোটবেলা যেরকম ছিল ওরকমই আছে। আর ওই বলে যে আমি তারকা, অন্য জায়গায় তারকা না। এটা একটা আমার সাইড, যেটা আমি একদম মানে ছোট থেকে বেড়ে উঠছি যাদের সাথে, তাদের মাঝখানে আসলে আমি সবসময় আমি আমার অতীতের মতোই থাকতে চাই। রাস্তায় ফ্রিডমলি ঘোরা, ফাইজলামি করা, দুষ্টামি করা, ঘুরতে গেলে একসাথে একত্রিত হয়ে সবাই থাকা, ফান করা, এই জিনিসগুলো আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। কারণ 5 জন মিলে এরকমও মাঝে মধ্যে এখনো করি, করে যদি উপরে উঠে মুখ টুক ঢেকে রাখি, কিন্তু এখনো করি এগুলা। কারণ আমার আসলে আমি সবসময় সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি, এবং মানুষের জীবনে যে যত সাধারণভাবে জীবনযাপন করবে তার কাছে লাইফটা তত বেশি বিউটিফুল হবে। ওই যে যত বেশি ফুটানি দেখাবে, আমি মনে করি তার লাইফটা আরো বেশি পেইনফুল হবে ইন ফিউচার, ডে বাই ডে। ফেসবুক তাসকিনে কখনো খোলা পেয়েছিলেন? খোলা পাওয়া যায়, বাট আমরা মানে সাহস পাই না যে ওইখানে কোনো হামলা দেওয়ার, কারণ পরবর্তীতে ওইটা আমরা ব্যাক পাবো, সেটা আমরা মাথায় রাখি। মানে উল্টাপাল্টা কিছু লিখে দিলে হ্যাঁ, পরবর্তীতে ওইটা দ্বিগুণ আমরা ব্যাক পাবো। হ্যাঁ, তাসকিনই ব্যাক করবে আমাদের অ্যাকাউন্টে। এমন কোনো ঘটনা আছে? হ্যাঁ হয়, কখনো প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যায়, কখনো স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় অটোমেটিক। এরকম অপরচুনিটি পাইলে আমি অবশ্যই মিস করি না, বাট ওরাও সুযোগে থাকে অনেক সময়। ওরা খুবই আতঙ্কে থাকে যখন ওদের কোনো মোবাইল আমার হাতে থাকে, তখন দেখা যায় চোখ আমার হাত থেকে সরাই না, কারণ ও মোবাইল নিয়ে ঘুরতে না ঘুরতেই আমি পাগল, আমি সেই কত স্ট্যাটাস দিয়ে দিয়েছি এখন পর্যন্ত ওদের। ফেসবুক এখন এমন একটা অবস্থা, আমার লটস অফ ফেক আইডিজ আছে, যেটা থেকে দেখছি যে অনেক হ্যারাসমেন্ট হচ্ছে অনেক মানুষের সাথে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি যদি ফেসবুকের ঘটনা, ওই ফেক আইডিগুলো দিয়ে আমি দেখেছি যে অনেক মানুষের সাথে উল্টাপাল্টা চ্যাটিং হচ্ছে, কথা তাসকিন সাথে কথা বলতেছে,
অনেক মেয়ে মানুষ, ছেলে মানুষ, বাচ্চা মানুষ, অনেকের সাথে অনেক কিছু চ্যাটিং বা হচ্ছে। তো এটা আবার আমার কাছে টাকাও দাবি করেছে, যেটা ওই মানুষ আবার দিতেও প্রস্তুত হয়ে গিয়েছে। তো এরকম অনেক ইনসিডেন্ট ঘটে যায়। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আসলে এখানে আমার কিছু করার থাকছে না। আচ্ছা, আরেকটা বিষয় আছে, এখন বন্ধু তারকা যে কারণে ওর ঈদ উদযাপন, তখন ঈদ উদযাপন হতো একরকম, এখন ঈদ উদযাপন হয় আর একরকম। আসলে কি ভিন্নতা আছে কিনা অভি? ভিন্নতা আছে, সব জায়গাতে এখন আর যাওয়া যায় না। আগে তো হয়তো এই ডিজেতে যাব, এই ওইটাতে যাব, এখন আর ওগুলা হয় না। তো দেখা যায় যে মানে যাবো তাও আগের মতো না। আগে তো যেখানে খুশি সেখানে যাওয়া যায়। কি জানো ঘুরতে গেলে কি সমস্যা? আধা ঘন্টা ঘুরতে গেলে যেখানে যে আমরা আধা ঘন্টা ঘুরতে যাবো, আধা ঘন্টা ঘোরাচ্ছে, দেখা যায় ঘোরা তো হয় না, ও ঘুরতে পারে না, কেউ ঘুরতে, মানে ওই ছবি আর ওরে নিয়ে ইয়ে করতে করতে সবাই, ওরও ঘোরা শেষ, একটু বিরক্ত লাগে। বিরক্ত না, বাট তারপরও মানে সব ঘোরা আর হয় না ওইরকম ভাবে। আজকে মানে আপনি যখন খেলোয়াড় হলেন, খেলোয়াড় জীবনে কি দেশের বাইরে করেছেন? আমার জানা মতো 2012 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের পাকিস্তানের সাথে খেলার দিন, ওই দিন দেশে ঈদ হচ্ছিল, ওই দিন খুব মিস করতেছিলাম ফ্যামিলিতে। যদিও ম্যাচের সময় কিছু মনে হয় না, বাট ম্যাচের পরে রুমের বারান্দায় বসে ওদের সবাইকে ফোন দিছিলাম, অনেকক্ষণ কথা বলছিলাম, খারাপ লাগতেছিল। যদিও ম্যাচটা ভাগ্যিস জিতছিলাম, ম্যাচটা হারলে আরো খারাপ লাগতো। সবাইকে মিস করেছি, সবাইকে। ঈদটা অনেক স্পেশাল একটা ডে আমাদের জন্য, ওটা ফ্যামিলি ফ্রেন্ডসকে মিস করা খুব স্বাভাবিক একটা বিষয়। তাসকিন, আপনার শৈশব শুনলাম, বর্তমান জীবন শুনলাম, তারকা খ্যাতি শুনলাম, বন্ধু বান্ধবের কথা শুনলাম, মা বাবার কথা শুনলাম। এখন যদি আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারটি জানতে চাই, আসলে জাতীয় দলের হয়ে কতদিন খেলতে চান, কোন পর্যায়ে নিজেকে নিয়ে যেতে চান? স্বপ্ন তো অনেক বড়, কারণ এখন অনেক দূর যাওয়া বাকি। আর মানে বিশ্বমানের ফাস্ট বোলার হতে চাই, বাংলাদেশকে আরো অ্যাটলিস্ট মানে 12 থেকে 14 বছর খেলতে যাই বাংলাদেশ টিমের হয়ে। আর একটা স্বপ্ন আছে, যেটা হয়তো কোনোদিন কাউকে বলা হয়নি, সেটা হচ্ছে একটা সময় বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিতে চাই মাশরাফি ভাইয়ের মতো। আসলে এটা আল্লাহ যদি কখনো চায় অবশ্যই হবে। আর ওয়ার্ল্ডের টপ ক্লাস ফাস্ট বোলার, প্লাস আমার অবসরের আগে আমি ওয়ার্ল্ড কাপ জয় করতে চাই বাংলাদেশে।